তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 12-র যে গোলক চ্যাপ্টারটা আছে সেটা আজকের আমি শুরু করব। তো দেখো, সবার প্রথমে আমরা জেনে নেবো যে গোলক কি। গোলক হলো না যে কোনো গোলাকার ঘনবস্তুকে আমরা গোলক বলি। যে কোনো গোলাকার ঘনবস্তুকে আমরা না গোলক বলবো। যেমন আমাদের ফুটবল, তারপরে যে ক্রিকেট খেলার যে বল হয়ে থাকে, তারপর যে কাঁচের গুলি হয়ে থাকে, এগুলোকে সব গোলক বলে। যেমন এই যে দেখো গোলক, এই যে বল, এটাকে বলা হয় গোলক। এবার আসি আমি গোলকের তল সংখ্যা। আমরা যেমন পড়েছিলাম লম্ববৃত্তাকার, শঙ্কু বা আয়তঘন তোমাদের তল সংখ্যা বলেছিলাম, তেমনি এখানেও এই যে গোলকটা মানে এই যে বলটা, এই বলটার দেখো কটা তল আছে, কটা তল। এই বলের কিন্তু মাত্র একটাই তল আছে। দেখো এই গোলক বলের কটা তল আছে, একটাই তল। এটাকে বলা হয় বক্রতল। যদি এবারে কেবল তাই বক্রতল, ঠিক আছে। এই গোলকের কটা তল আছে, একটি তল। তাহলে তোমাদের প্রশ্ন আসে যে গোলকের তল সংখ্যা কটি, না গোলকের তল সংখ্যা প্রশ্ন আসতে পারে যে গোলকের তল সংখ্যা, ঠিক আছে, তল সংখ্যা, গোলকের তল সংখ্যা কটি, না একটি। ভালো করে বলি, গোলকের তল সংখ্যা কটি, একটি, ঠিক আছে। এইবার আমরা আসি ফর্মুলায়। দেখো এই গোলকের যেহেতু তল সংখ্যা একটা, তাই মানে একটাই পার্শ্বতল বা সমগ্রতল দুটো একই। যেহেতু এর তো কোনো আলাদা করে পার্শ্বতল হবে না। পাশ বলতে কি কিছু বোঝাচ্ছে, জানি আমরা কোনোটাই না, পুরোটাকেই বোঝাচ্ছে। তাহলে পাশ বলা আর বক্রতল বলা, অর্থাৎ পার্শ্বতল আর বক্রতল, পার্শ্বতল বক্রতল বা সমগ্রতল, এর কোনো আলাদা কোনো কথা হবে মানে আলাদা কোনো ফর্মুলা মানে একই। মানে এখানে বক্রতল বলতে যা বোঝাবে মানে সমগ্রতল বলতে তাই বোঝাবে। তাইলে এর ফর্মুলা কি, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে পারে, যাই বলুক না কেন সেটা হবে কি 4πr²। কি হবে 4πr², ঠিক আছে। এইবার আমি আসি গোলকের আয়তন। আর কি আছে একটা ফর্মুলা, গোলকের আয়তন। গোলকের আয়তন মানে এই যে বলটা, এই বলটার ভিতরে কতটা পরিমাণ ধরো বাতাস ঢুকবে, কতটা পরিমাণ জল থাকবে, কতটা পরিমাণ যে কোনো জিনিস যদি আমি রাখি থাকবে, অর্থাৎ এই বলটার ভিতরে কতটা পরিমাণ জায়গা আছে, এই বলটার ভিতরে কতটা পরিমাণ জায়গা আছে, এটাকেই আমরা মানে গোলকের আয়তন বলি। বা যে কোনো জিনিসের ভেতরে কতটা পরিমাণ জায়গা দেবে সেটাকে আমরা আয়তন বলি, তাই তো। তাহলে আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। কি গোলকের আয়তনের ফর্মুলা 4/3πr³। কি বললাম বুঝতে পারছো। এইবার দেখো এই গোলকটাকে যদি আমি অর্ধেক দিয়ে করে সমান করে কাটি, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে, মানে তাহলে যে ঘনবস্তুটা, এটাকে কি বলা হবে, অর্ধগোলক। এই দেখো কেটেছি, এটা দেখো অর্ধগোলক তৈরি হয়েছে, ঠিক আছে। এইবার দেখো এই অর্ধগোলকের খেয়াল করো, এইবার অর্ধগোলক যে হলো এর কিন্তু দেখো দুটো তল হয়ে গেল। এবার কিন্তু দেখে দুটো তল হয়ে গেল, একটা হলো এই নিচের অংশটা আর একটা হলো এই উপরের অংশটা। এই নিচের অংশটা তাহলে কটা তল হয়ে গেল, দুটো তল হয়ে গেল, তাই তো। শর্ট কোশ্চেনে আসতে পারে যে গোলকের তল সংখ্যা কটি অর্ধগোলকের, ঠিক আছে। শর্ট কোশ্চেনে আসবে, লিখে দিচ্ছি আমি, অর্ধগোলকের তল সংখ্যা কটি, দুটি। খেয়াল রাখবে অর্ধগোলকের তল সংখ্যা দুটি। কিরকম দেখো, উপরটাকে কি বলা হচ্ছে সমতল আর নিচেরটা হচ্ছে বক্রতল। তাহলে উপরটাকে কি বলা হয় সমতল, নিচেরটা হচ্ছে বক্রতল। তাহলে এই ফর্মুলাটা কিরকম হবে, এর ফর্মুলাটাও তাহলে আলাদা আলাদা হবে। দুটো ফর্মুলা মানে তলের ক্ষেত্রফলের, তলের ফর্মুলা দুটো হচ্ছে, একটা হলো বক্রতলের ক্ষেত্রফল আর একটা হলো সমগ্রতল, মানে বক্রতল প্লাস উপরের যে তলটা, এই দুটো মিলিয়ে সমগ্রতল, তাই তো। তাহলে দুটো ফর্মুলা হবে। আর একটা কি হবে, আয়তন হবে, মানে কতটা পরিমাণ এইটার জিনিসটার মধ্যে কতটা পরিমাণ জায়গা আছে। তাহলে আমি দিচ্ছি দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2πr²। 4πr² অর্ধেক কত, অর্ধগোলকের 2πr²। এবার আসছি সমগ্রতল। সমগ্রতল মানে কি, সমগ্রতল মানে হচ্ছে ধরো, সমগ্রতল মানে কি এই নিচের বক্রতল প্লাস উপরের যে তলটা। তাহলে নিচের বক্র দেখো দুটো মিলিয়ে টোটাল হচ্ছে তাহলে 2πr²। 2πr² মানে কত, এই নিচের অংশটার ক্ষেত্রফল আর এই উপরের অংশটা ক্ষেত্রফলকে যদি যোগ করি তাহলে সেটাকে কি বলা হয় সমগ্রতল। তাহলে এই উপরের অংশটাকে যোগ করি মানে πr² দাঁড়াচ্ছে কি 3πr²। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে 3πr²। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত দাঁড়ালো 2πr², আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো কত 3πr²। তাহলে তোমাকে যদি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², মানে এই শুধু নিচের অংশটা। আর যদি বলে এই দুটো মিলিয়ে টোটাল অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল কি, এইটা প্লাস এটা প্লাস এটা, অর্থাৎ 3πr²। দেখো দাঁড়ালো। এবার তোমাকে বলছে যে এই যে বলটা, এই বলটার ভিতরে কতটা পরিমাণ জায়গা ধরবে, আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 2/3πr³। কি হবে 2/3πr³। কি বললাম বুঝতে পারো। এই চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ তোমাদের, কেননা দেখো আগের যে অঙ্কগুলোতে সেখানে লাগতো উচ্চতা লাগতো বা তির্যক উচ্চতা লাগতো, এত কিছু এখানে কিচ্ছু লাগবে না। এখানে শুধুমাত্র লাগবে তোমাদের দেখো ব্যাসার্ধ, মানে আর লাগে, ব্যাস আর বের করলেই অঙ্ক এমনি এই ফর্মুলার মধ্যে যেখানে একটা ফর্মুলা পেলে অঙ্ক বেরিয়ে যাবে।
কি বললাম বুঝতে পেরেছো? তো চলো তোমাদের অঙ্কের মাধ্যমে জিনিসটাকে আর ভালো করে বুঝিয়ে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। তো দেখো তোমাদের প্রথমে আমি 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 10.5 সেন্টিমিটার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে। গোলক মানে ধরো এরকম আমি আঁকছি, এরকম গোলক আছে যার ব্যাসার্ধ দিয়েছে 10.5, ঠিক আছে? গোলক দিয়েছে, মানে ধরো এইটা গোলক, এরকম টাইপের গোলকটা, এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত, 10.5। এর সমগ্রতল মানে পুরো অংশটার ক্ষেত্রফল কত তোমাকে বের করতে বলেছে। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, 4πr²। আর তো দিয়ে দিয়েছে, তাহলে বের করাটা খুবই সহজ। তাহলে আমি বের করে নিচ্ছি, লিখি কি দেয়া আছে অঙ্কের মধ্যে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তাই তো? গোলকের ব্যাসার্ধ যেটা দেয়া আছে, আগে সেটা টুকলাম আমি। গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 10.5 সেমি, 10.5 সেমি, ঠিক আছে? এবার আমি বের করি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সুতরাং গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলাটা কি, 4πr²। দেখো 4πr², তাই তো? তাহলে বসাই এখানে, 4π মানে হচ্ছে 22/7 ইন্টু r² মানে 10.5 গুণ 10.5, পয়েন্টটাকে তুলি 10, পয়েন্টটাকে তুলি 10, কাটাকুটি করি 2 দিয়ে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে 5 দুগুণে 10। এটা কেন কাটছি বা তোমাদের মনে হতে যে 10 বারবার করে আগে অঙ্কগুলোতে কাটতাম না, কাটছি কেন বলো তো? 10 কেটে দিচ্ছি কারণ উপরে 5 আছে, আমার কাটা যাবে। 5 দিয়ে কাটি, 5 21, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 7 দিয়ে আবার যাচ্ছে 3 7 21, তাহলে গুণ করলে কত হচ্ছে, 21কে 3 দিয়ে গুণ করলে, আচ্ছা 22কে 3 দিয়ে গুণ করলে 66 হয়। তাহলে 66কে 21 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 66কে 21 দিয়ে গুণ করি, 6 একে 6, 6 একে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 আর 1 13, 6, 6 2 8, 3 1, 1386 বর্গ মিটার। একদম সহজ অঙ্ক। দেখো 1386 বর্গ মিটার। কত বেরালো, 1386 বর্গ মিটার। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো 2 নম্বর অঙ্কটা। কি বলছে দেখো, একটা চামড়ার বল, ধরো এই একটা চামড়ার বল, ঠিক আছে? তৈরি করতে প্রতি বর্গমিটারে, মানে এই বলটা তৈরি করতে প্রতি বর্গমিটারে 17.50 টাকা হিসাবে 431 টাকা 20 টাকা পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত তোমাকে হিসাব করতে বলেছে। ভালো করে জিনিসটাকে বোঝো ব্যাপারটাকে। বলছে কি, বলটা কিন্তু ভিতরটা কিন্তু পুরো ফাঁপা, সলিড বলে নিরেট। যদি সলিড বলে তোমাকে বলে দেবে নিরেট, তখন ব্যাপারটা আলাদা, তখন সেটাকে আয়তন বুঝে নিতে হবে, ঠিক আছে? প্রথম কথা, এটা তোমাকে কি বলেছে, মানে ভেতরটা পুরো ফাঁপা আছে, ঠিক আছে? যদি কিছু না বলে মানে ফাঁপা আছে। বলে দেখো, একটা চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ মিটার, বর্গ সেমি, প্রতি বর্গ সেমি মানে 1 বর্গ সীমার তৈরি করতে কত টাকা খরচা হয়েছে, 17 টাকা 50 পয়সা। তাহলে 431 টাকা 20 পয়সার টোটাল খরচা হয়েছে। ভালো করে বোঝো ব্যাপারটাকে, বোঝো। এই যে এই বলটা তৈরি করতে টোটাল কত টাকা খরচা হয়েছে বলেছো, 431 টাকা 20 পয়সা আমি বাদ দিচ্ছি। এই বলটা পুরোটা তৈরি করতে কত খরচা হয়েছে, 431 টাকা, ঠিক আছে? এবার দেখো 431 টাকা, এবার বলেছে দেখো, মানে হিংস দিয়ে দিয়েছে, দেখো বলেছে 1 বর্গ মিটারের জন্য 17 টাকা 50 পয়সা লেগেছে। মানে ধরো সাপোজ এইটুখানি ধরো 1 বর্গ মিটার, কথা বলছি, ধরো এইটুখানি, ধরো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা ধরো 1 বর্গ মিটার। এইটুখানি জিনিস তৈরি করতে সে কত টাকা করে নেয় বলো তো, 17 টাকা করে নেয়। তাহলে এই পুরো বলটা তৈরি করে দিয়েছে, সে কত টাকা নিল, 431 টাকা। তার মানেটা কি, তার মানে হচ্ছে ধরো, তার মানে যদি মানে এই যে 431 টাকায় যতটা পরিমাণ মানে চামড়া লেগেছে, এটাই তো পুরো বলটার ক্ষেত্রফল, মানে পুরো বলটা সমগ্রতলের ক্ষেত্রফল। এই যে 431 টাকা টোটাল লেগেছে, এই 431 টাকায় কতটা পরিমাণ চামড়া লেগেছে, এটাই তো পুরো বলটার পরিমাণ, মানে বলটার ক্ষেত্রফল।
তাই তো ব্যাস, তাহলে বেরিয়ে যাবে। তাহলে কি বলেছে তোমাকে ব্যাস বের করতে বলেছে, ঠিক আছে। এবার ভালো করে দেখো, তোমাদের একটু বলে দিই, দেখো এখানে আর বের করতে বলেছে, মানে ব্যাস বের করতে বলেছে, মানে ধর আর বের করে তার সঙ্গে 2 গুণ, ব্যাস মানে হচ্ছে আর এর 2 গুণ আর, মানে আর প্লাস আর, তাই তো। তাহলে তোমাকে ব্যাসার্ধ, পরিষ্কার কথা ভাবো যে তোমাকে ব্যাসার্ধ বের করতে বলেছে, প্রথমে মনে করো। তাহলে ব্যাসার্ধ অঙ্কের মধ্যে আর তার মানে দেয়া নেই। যখনই আমি বলেছিলাম যে কোনো অঙ্কতে যখন কোনো কিছু দেওয়া থাকবে না, তখন ওই অঙ্কের মধ্যে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া থাকবে, কোনো একটা উত্তর দেওয়া থাকবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে, একটু ঘুরিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, সমগ্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে আমি কি বললাম যে 431 টাকা টোটাল বলটা তৈরি করতে খরচা হয়েছে। তাহলে 431 টাকা কত পরিমাণ চামড়া লেগেছে সেটাই আমরা সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঐকিক নিয়মে আমরা এটাকে করি যে 17 টাকা, আমি এখানে এঁকে তোমাদের ব্যাপারটাকে বুঝিয়ে দিই একটুখানি ভালো করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এরকম একটা ধরো বল আছে, ঠিক আছে, বল আছে, ব্যাস বের করতে বলেছে, ব্যাস বের করতে বলেছে মানে কিন্তু ধরো পুরো এই যে দুটো, মানে এইখান থেকে এত অবধি, এটা তো শুধু বলে আর, তাহলে এটাও আর, তার মানে যদি 2 বেরায় ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হচ্ছে, তার সঙ্গে 2 গুণ করলে 4 হবে, সেটা আমি পরে আসি। তাহলে চামড়া দিয়ে বলটা, মানে পুরো বলটা বললাম, যেমন দেখালাম যে পুরো চামড়াতে লাগাতে কত টাকা খরচা হয়েছে, 431 টাকা, মানে 431 টাকায় পুরো বলটা তৈরি করে ফেলেছে, তাই তো। তাহলে ঐকিক নিয়মে আমরা করি যে 17 টাকা, ওই কি উল্টোভাবে করছি, 17 টাকা এত টাকা খরচ হয়, এত টাকা খরচ, এত টাকা খরচ হয় 1 বর্গমিটার, 1 বর্গমিটার চামড়ার বলে, ব্যাপারটাকে বোঝো। তাহলে 1 টাকা খরচা, মানে 17 টাকা দিয়ে, ধরো বললাম যে 17 টাকা দিয়ে মাত্র এইটুখানি জিনিস তৈরি করেছো, মানে 17 টাকা দিয়ে তুমি শুধুমাত্র এইটুখানি জিনিস পেলে, এটা এইটুখানি জিনিস তৈরি করতে 17 টাকা। তাহলে পুরো বলটা তৈরি করেছো তুমি, পুরো বলটা তৈরি করতে তুমি কত টাকা নিয়েছো, 431 টাকা 20 পয়সা, 431 টাকা 20 পয়সা, তাই তো। তার মানে এইটুখানির জন্য তুমি নিয়েছো কত, এইটুখানির জন্য নিয়েছো 17 টাকা 50 পয়সা। তাহলে পুরো বলটা তৈরি করে তার জন্য কত নিয়েছো, 431 টাকা 20 পয়সা। তার মানে 431 টাকায় তো পুরো বলটা তৈরি হয়ে গেছে। পুরো বলটা তৈরি হয়ে গেছে মানে কি, সমগ্রতল, পুরো বলটা তৈরি হয়ে যাবে মানে কি, পুরো সমগ্রতল বেরিয়ে গেল, গোলকের সমগ্রতল, তাই তো। তাহলে 1 বর্গমিটার হবে, 1 কমবে, তাহলে 1 টাকা আরও কম হবে, 17 টাকা 50, তাই তো। তার মানে 17 টাকা খরচা হয়, 17 টাকা 50 পয়সা খরচা হয় 1 বর্গমিটার চামড়ার বলে, 1 টাকা খরচা হয়, কম হবে আরও। তাহলে টোটাল খরচা হয়েছে কত, 431 টাকা 20 পয়সা, অর্থাৎ এত টাকা খরচ হয়, আরও বেশি হবে, অর্থাৎ 17 টাকা 50 পয়সা ইন্টু 431 টাকা 20 পয়সা চামড়ার লাগে, ঠিক আছে, বেরিয়ে গেল। এইবার আমি কি বলেছিলাম যে অঙ্কের মধ্যে ব্যাসার্ধ বের করতে বলেছে, তাই তো। তাহলে আমি ব্যাসটাকে ধরে নিই, আগে ব্যাসটাকে আমি প্রথমেই ধরে নিই, আমি এখানেই ধরছি, ধরি ব্যাসার্ধ আর মিটার, ঠিক আছে, আর মিটার ব্যাসার্ধ ধরে নিলাম, ঠিক আছে। এইবার আমাকে বলে দিলাম যে এটা কি বেরিয়ে গেল, আমার সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। আমি কি বলেছি, যখনই অঙ্কের মধ্যে কিছু দেয়া থাকবে না, নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া যাবে। কি উত্তর দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি করব, আমি আগে যেটা দেয়া নেই সেটা ধরে আমি আমার অনুযায়ী আগে সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে আমি লিখি আমার অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে লিখি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। গোলকের, এটা কাটাকুটি করার দরকার নেই, পরে না আমি তোমাদের এই যে জিনিসটা করলাম, এটা কোনো কাটাকুটি করতে যাবে না কেউ, কাটাকুটি করে সময় নষ্ট করার দরকার নেই, লাস্টে গিয়ে ঠিক কাটাকুটি হবে। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের না, চামড়ার বলের, এখানে চামড়ার বল লিখতে হবে, চামড়ার
বলের চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা 4πr²। 4πr² মানে 4 গুণ 22/7 গুণ আর তো অঙ্কের মধ্যে দেয়া নেই, তাই তো r²। তাহলে আমি কি করলাম, আমার অনুযায়ী অ্যান্সার বেরোলে কত সমগ্র তলের ক্ষেত্রফল 4 গুণ 22/7 ইন্টু r²। ঠিক আছে, তাহলে ওদের অনুযায়ী উত্তর এটা, আমার অনুযায়ী উত্তর এটা। আমি কি করবো, দুটোকে শর্তানুসারে করে দেবো। তাহলে শর্তানুসারে করি আমি। শর্তানুসারে আমার অনুযায়ী উত্তর কত, 4 গুণ 22/7 ইন্টু r²। ওদের অনুযায়ী উত্তর কত, 1750 ইন্টু 431.20, তাই তো, সমান সমান। আমি শুধু r² বাঁ দিকে রাখি, বাকি সব ওদিকে নিয়ে চলে যাই। 17 টাকা 50 ইন্টু 431 টাকা 20 ইন্টু এদিকে চলে গেলে 1-এর 4 হয়ে যাবে, এগুলো একদিক চলে গেলে সব পাল্টে যায়, 7-এর 22 হয়ে যাবে, 7-এর 22 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি একটা একটা করে কাটি। পয়েন্ট প্রথমে তুলছি আমি, দেখো পয়েন্ট যদি আমি এটা তুলি, এখানে দুটো শূন্য বসিয়ে দিলাম, আর এখানে পয়েন্টটা তুলে নিচে একটা 100 বসিয়ে দিলাম। ঠিক আছে, এই 100 কাটা, এই শূন্য কাটা। ঠিক আছে, এবার আমি কাটবো। 7 দিয়ে প্রথমে কাটছি আমি, 7 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে। 7 দিয়ে 7 দুগুণে 14, 5 7 35। ঠিক আছে, আচ্ছা আর কি কাটাকুটি যাচ্ছে দেখি। 2 দিয়ে কাটি, এবার 2 দিয়ে ছোটো ছোটো করে কাটি, এটা তো যাচ্ছে না। 2 দিয়ে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 1-কে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 দুগুণে, হ্যাঁ ফের কাটি, ফের 2 দিয়ে কাটলাম, 2 1-কে 2, 0, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, ফের 2 দিয়ে যাচ্ছে, এই যে 11 দুগুণে 22, 2 দিয়ে কাটি এটা, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, ফের 11 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, 11 দিয়ে 4 11 44, 9 11 99। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা দাঁড়ালো কীরকম, আমি এইখানটায় দিচ্ছি, এখানটায় লিখছি। তাহলে আর দাঁড়ালো কেমন, r² সমান সমান উপরে দাঁড়ালো 49, নিচে দাঁড়ালো 25। ঠিক আছে, তাহলে বর্গমূল করি। r = 49/25। আমরা জানি এর বর্গমূল কত হয়, ভাঙছি, 7 7 49 আর 5 5 25। তাহলে r = কত বেরালো, 7/5। তাহলে ব্যাসার্ধ বেরালো, কিন্তু ব্যাসার্ধ কত বেরালো, 7/5। আমার অ্যান্সার কী চেয়েছে, আমার অ্যান্সার চেয়েছে ব্যাস। ব্যাস মানে দুটো আর, মানে এর সাথে 2 গুণ করতে হবে। সুতরাং ব্যাস ব্যাস সমান সমান 7-এর 5 এর সাথে 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে। কত দাঁড়াচ্ছে তাহলে, 2 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার, এখানেই করছি আমি পাশে, 7 দুগুণে 14/5, ভাগ করো, 14-কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে, আমি ভাগ করে দেখাই, 5 দিয়ে 5 দুগুণে 10, 4 পয়েন্ট 5 8 40 পয়েন্ট নিলাম। তাহলে দাঁড়ালো কত, 2.8 কি ছিল, মিটার, 2.8 মিটার। তাহলে দাঁড়ালো কত, 2.8 মিটার। ব্যাস দাঁড়ালো কত, 2.8 মিটার। আমরা এখানে ব্যাসই চেয়েছে। আমি বারবার করে বললাম, যখনই অঙ্কের মধ্যে কিছু দেওয়া না থাকবে, সেই আগের অঙ্কগুলো, আগে যখন তোমাদের লম্বিতাকার শঙ্কু বা আয়তঘন করেছিলাম, বলে দিয়েছিলাম যে যখনই অঙ্কের মধ্যে কোনো কিছু দেওয়া না থাকবে, তখনই তুমি যে উত্তর একটা নিশ্চয়ই দেওয়া থাকবে, সেই উত্তর অনুযায়ী তুমি তোমার অনুযায়ী করবে, করে লাস্টে তাদের সাথে শর্তানুসারে করে দেবে। এই যে করে দিলাম, বেরালো কত, 2.8 মিটার। কি বললাম, বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের 3 নম্বর অঙ্কটা করাবো। দেখো কি বলেছে, স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 7 সেমি। বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা লেগেছে? তোমাদের স্কুলে খেলা হয় বল, জানি না এখন খেলা হয় কিনা, দেখবে এরকম ফুটবলের থেকে একটু ছোট এরকম টাইপের একটা বল থাকে, মানে একটু বড়, ঠিক আছে, এতটা বড় মতন থাকে। ঠিক আছে, যে বলটা থাকে সেটা পুরো লোহার হয়ে থাকে, লোহা দিয়ে এরকমভাবে ছুঁড়ে খেলতে হয়। সেই বল বলছে
স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা তার ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 7 সেন্টিমিটার এবং বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা লেগেছে তা তোমাকে বের করতে বলেছে। তার মানে স্কুলে দেখবে অনেকে স্কুলে খেলা হয় এরকম টাইপের একটা বল থাকে, ঠিক এরকম টাইপের থাকে, ঠিক আছে, এরকম টাইপের তারপরে থাকে। এখানে কি দিয়ে দিয়েছে, ব্যাস দিয়ে দিয়েছে, ঠিক আছে। অঙ্কটার মধ্যে কিন্তু বলটার ব্যাস দিয়ে দিয়েছে কত, 7 সেমি। পুরোটা মানে পুরোটা দিয়ে দিয়েছে কত, 7 সেমি, পুরোটা দিয়েছে 7 সেমি। তাহলে এবার আমাকে কী বের করতে বলেছে, বলছে বলটিতে কত ঘনমিটার লোহা, লোহা লেগেছে। তার মানে সাপোজ ধরো এটা বড় হয়, আমি এটা ধরো বলটা ধরছি, এই বলটা পুরো সলিড, কিন্তু পুরো মানে বলেই দিয়েছে লোহা লাগে মানে কি পুরো সলিড হয়, তোমরা জানো সে পুরো লোহা দিয়ে পুরোটাই হয়, ভেতরটাও পুরো ঢাকা থাকে। তাহলে বলছে এর মধ্যে আয়তন লেগেছে, আয়তন মানে কি পুরো ভেতরটাও তো নিচ্ছে, পুরো ভেতর কতটা পরিমাণ বল মানে এই বলটার ভেতরে যদি আমি পুরো লোহা দিয়ে পুরোটা যদি তৈরি হয় তাহলে ভেতরটাও তো পুরো ভরাট, ফাঁপা না তো, ভেতরটাও তো পুরো ভরা, তাহলে ওই যে কতটা পরিমাণ লোহা লেগেছে, অর্থাৎ কতটা পরিমাণ ভেতরে পুরো ফাঁপা জায়গাটা তো পুরোটা কতটা লোহা লেগেছে। যদিও এখানে বলে দিয়েছে কত ঘন সেমি মানে তোমাকে আয়তন বের করবে, তাছাড়াও তুমি কী করে বুঝবে, বলেছে কতটা পরিমাণ লোহা লেগেছে মানে পুরো ভেতরটা পুরো সলিড আছে, ঠিক আছে, নিজের বলে দেবে, যদি না বলে দেয় তাহলে এরকম ঘন সেমি বলে দেবে, মানে পুরো ভেতরটা পুরো সলিড, তার মানে কি ভেতরে কী বের করতে বলে তোমাকে, ঘন সেমি মানে আয়তন বের করতে বলেছে, ঠিক আছে। একদম সহজ, একদম সহজ। তাহলে প্রথমে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করবো, আর কিছুই না শর্ট পাট বলের ব্যাসার্ধ, শর্ট পাট বলের ব্যাসার্ধ, ঠিক আছে, দেয়াই আছে, একদম সহজ। কত দেয়া আছে বলেছে 7, তাই তো, তাহলে কি হবে, অর্ধেক হবে 2, তাহলে এটা কত হবে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এত সেমি আছে তো, হ্যাঁ সেমি, এত সেমি, ব্যাস, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, কিচ্ছু নেই, একদম নর্মাল অঙ্ক। তাহলে শর্ট পাট বলের আয়তন, শর্ট পাট বলের আয়তন, ঠিক আছে, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আয়তনের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, বসাই আমি 4/3 পাই আর কিউব, ঠিক আছে, মানে 4/3 গুণ 22/7 গুণ আর কিউব মানে 3.5, 3 বার লিখলেই হয়ে যাবে, 3.5 ইন্টু 3.5, পয়েন্টটাকে তুলি 10, পয়েন্টটাকে তুলি 10, সেমি দিয়ে আসিল তো, সেমি, হ্যাঁ ঠিক আছে। এবার কাটাকুটি করি, প্রথমে 7 দিয়ে, 5 7 35, 5 দিয়ে কাটি যাচ্ছে, 5 দুগুণে 10, কারণ নিচে তীর আছে তো, তাহলে কাটাকুটি করতে থাকি আমি। এবার 2 দিয়ে 2 দুগুণে 4, ঠিক আছে, ফের 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, ফের 5 দিয়ে কাটি, 5 7 35, আরও কাটাকুটি যাচ্ছে 11 দিয়ে, 2 দিয়ে 11 দুগুণে 22, 5 দুগুণে 10, 5 7 35, আর কিছু আছে, আর কোথাও কিছু না নেই। তাহলে উপরে কি পড়ে থাকছে, 11 7 আর 7, তাহলে 7 7 49, ঠিক আছে, কত হচ্ছে 7 7 49, 49-এর সাথে 11 গুণ করছি আমি, 49-এর সাথে 11 গুণ করছি, 9 11 99, 9 4 11 44, 45 46 47 48 49 50 51 52 53, 539, কত হচ্ছে 539, উপরে হচ্ছে 539 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। আমি ভাগ করে দেখি এখানে কত অ্যান্সার বেরোচ্ছে, এবার ভাগ করে দেখি, তাহলে 539কে 3 দিয়ে ভাগ করব, 3 একে 3, 2 3, 3 7 21, 2 29, 3 9 27, 2 2 3, তাহলে 179 পূর্ণ 179 পূর্ণ 179 পূর্ণ 2/3 ঘন সেমি, একদম সহজ। কত বেরোলো, 179 পূর্ণ
2-এর 3 ঘন সেমি। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 4 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো। কি ব্যাপারটাকে বোঝো, ভালো করে শোনো। বলেছে যে 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলক, ধরো এরকম একটা, ধরো সাপোজ আমি ধরছি এরকম একটা, ধরো জলের পাত্র রয়েছে, এরকম একটা জলের পাত্র রয়েছে, ঠিক আছে, এরকম একটা জলের পাত্র রয়েছে, ধরো মনে করো এরকম একটা জলের পাত্র রয়েছে, ঠিক আছে, এর মধ্যে ধরো জল আছে, ঠিক আছে। এইবার বলছে এই জলের পাত্রের মধ্যে, ঠিক আছে, 28 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি গোলককে জলে দিলাম আমি, এরকম একটা গোলক দিলাম এই জলের ভেতরে, এরকম একটা ধরো গোলক দিলাম জলের ভেতরে, যদি এরকম একটা গোলক দিই জলের ভেতরে, ঠিক আছে, এই ধরো এই বলটা এই পাত্রের মধ্যে দিলাম, তাহলে কতটা জল, ধরো পুরো কানায় কানায় কিন্তু পরিপূর্ণ, পুরো ধরো কানায় কানায় পরিপূর্ণ, ঠিক আছে, তাহলে কানায় কানায় পরিপূর্ণ, এবার আমি বোতল, এটা আমি এই বলটাকে আমি ধরো এই মানে এই পাত্রের মধ্যে ঢাললাম, তাহলে কতটা পরিমাণ জল পড়ে যাবে, মানে নিমজ্জিত হবে, মানে পড়ে যাবে, কতটা পরিমাণ জল পড়ে যাবে, তাহলে কি বের করতে বলেছে ভালো করে বোঝো ব্যাপারটা। দেখো আমি যদি এই বলটাকে এর মধ্যে ডোবাই, তাহলে মানে কি পুরো বলটা যতটা পরিমাণ জায়গা নিচ্ছে, যতটা পরিমাণে ভেতরের অংশটুকু বাইরের অংশটুকু মিলিয়ে টোটাল জায়গাটা, অর্থাৎ বলের ভেতরের অংশটা কি বাদ যাবে, ভেতর ডোবালে কি শুধু বাইরের অংশটুকু জল পড়বে, পুরো যতটা পরিমাণ জায়গা নিচ্ছে, মানে এটা যতটা পরিমাণ জায়গা যাচ্ছে, তার মানে ভেতরের অংশটুকু বাইরের অংশটুকু সব মিলিয়েই তো, তাহলে পুরো জলটা পড়বে, এতটা পরিমাণ জল, বল যতটা জায়গা নিচ্ছে ততটাই পড়বে, তাহলে মানে কি আয়তন বের করতে বলেছে, তাহলে মানে এটা কি বের করতে বলেছে বলো তো, আয়তন বের করতে বলেছে, মানে আয়তন বের করলেই কতটা পরিমাণ জল পড়েছে সেটা তোমার পেয়ে যাবে, ভালো করে বোঝো। তোমার মনে হতে পারে যে জলটা চুবাচ্ছি মানে কি, ধরো ফাঁপা হোক আর যাই হোক কোনো কথা না, তো আমি যদি এই বলটা চুবাই কত পড়ে, জলে ভেতরের অংশের জলটাও তো মানে পুরো ভেতরটা নিয়েই তো পুরোটাই পড়বে, তো মানে পুরো ব্যাপারটাই তো পড়বে, পুরো সলিড অংশটাই তো পড়বে, মানে পুরো বলটা যতটা পরিমাণ জায়গা নিয়ে জুড়ে বলটা তৈরি হয়েছে পুরো জলটাই পড়বে, তার মানে কি বের করতে বলেছে বলো তো, আয়তন বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি বের করি আয়তন, কিচ্ছু জানি, শুধু ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ বের করলে আয়তন বেরিয়ে যাবে, একদম জাস্ট এই জায়গাটা তোমরা বুঝো। তাহলে কি দিয়েছে তোমাদের, ব্যাস দিয়েছে, অর্থাৎ পুরো এই এতটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে, এতটা দিয়ে দিয়েছে 28, তা আমি শুধু ব্যাসার্ধ বের করব, ব্যাসার্ধ বের করলে বেরিয়ে যাবে, তাহলে লিখি তাহলে বলের গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, গোলকের ব্যাসার্ধ 28 সেমি, তাই তো, তার মানে 28/2 = 14 সেমি, ঠিক আছে। তাহলে গোলকের আয়তন বের করি, তাহলে গোলকের আয়তন বের করব 4/3 পাই আর কিউব, মানে 4/3 গুণ 22/7 গুণ আর কিউব, মানে 14 গুণ 14 7 একে 7, 7 দুগুণে 14, আর কিচ্ছু কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমি টোটাল করি, নিচের পড়ে রইল কত 3, উপরে করলে 14কে 14 দিয়ে গুণ করলে 196, ঠিক আছে, আর এদিকে 4 দুগুণে 8, তাহলে প্রথমে 196 আর এটাকে গুণ করি, দেখো 14 আর 14কে গুণ করলে 196 হয়, আর এদিকে 22 দুগুণে 44 হয়, ঠিক আছে, 44 গুণ করবো, 4 6 24 4, 4 6 24 4, হাতে রইল 2, 4 9 36, 37 38, হাতে রইল 3, 4 1 4, 3 7, সেম নিচে বেরাবে 4 8 7, কত বেরাচ্ছে 4 8 4 12 2 16, 7 আর 1 8, আর কি পড়ে রয়েছে এখানে 22 দুগুণে 4 দুগুণে 22 দুগুণে 44, আর 4 পড়ে আছে, 4 দিয়ে গুণ করি, এবার কোনটা নিলাম যেন 22 আর 2 নিলাম, তাই তো 22 দুগুণে 44, হ্যাঁ 4 পড়ে আছে, তাহলে 4 4 16 6, 4 4 16 6, 4 দুগুণে 8 আর 1 9, 4 4 4 4 6 24 4, হাতে রইল 2, 4 আর 32, আর 1 4 4 6 24, 4 আর 32 34,
কত বেরালো? 34 কই গেল? 34,496। 34,496, ঠিক আছে। এবার এটাকে 3 দিয়ে ভাগ করি। 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, এই 3 একে 3, 4 নামাই, 3 একে 3, 1 4, 3 4 12, 2 9, 3 নং 27, 2 6, 3 8 24, 2 2 3 বেরালো কত? 11,498। 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি, ঠিক আছে। তাহলে কতটা পরিমাণ জল অপসারিত হবে? এতটা পরিমাণ জল অপসারিত হবে। তাহলে এই উত্তরটা লিখে দিই। অ্যান্সারটা কি হচ্ছে তাহলে? যে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত হবে। কতটা জল অপসারিত হবে? 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো, তোমাদের দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। একদম সহজ অঙ্ক দিয়েছে। বলেছে ধরো প্রথমে বেলুনটা কত ছিল? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। প্রথমে ধরো বেলুনটা এরকম ছিল। প্রথমে বেলুনটা কেমন ছিল? এরকম ছিল। ভালো করে বলি, প্রথমে বেলুনটা কেমন ছিল? এরকম। পরে এটা কত ছিল? 7 সেন্টিমিটার, ঠিক আছে। বলেছে কি গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ছিল, এবার একটু বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে? ধরো 21 সেন্টিমিটার হয়েছে। ধরো এরকম হয়েছে, সাপোজ এটা কত হয়ে গেল? 21 সেন্টিমিটার, ঠিক আছে। ব্যাস হয়ে গেছে 21 সেন্টিমিটার, গোলটা বড় হয়ে গেছে আর কি। বলেছে যে এদের দুজনের সমগ্র তল, অর্থাৎ এদের দুজনের যে সমগ্র তলের মানে ক্ষেত্রফলের অনুপাত কত? এদের দুজনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? ব্যাস সোজা অঙ্ক। আমি দুজনের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বের করে অনুপাত করে দেবো। নর্মাল অঙ্ক দিয়েছে। তাহলে লিখি, গ্যাস বেলুনের প্রথমে গ্যাস বেলুনের ব্যাসার্ধ পূর্বের গ্যাস বেলুনের ব্যাসার্ধ, পূর্বের গ্যাস বেলুনের ব্যাসার্ধ, ঠিক আছে। পূর্বের গ্যাস বেলুনের ব্যাসার্ধ কত? 7 সেমি। তারপরে পরের গ্যাস বেলুনের ব্যাসার্ধ কত হয়েছে? 21 সেমি, ঠিক আছে। এইবার তাহলে পূর্বের গ্যাস বেলুনের আয়তন, এই কি চেয়েছে? সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পূর্বের গ্যাস বেলুনের পূর্বের গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, কত? 4 পাই আর স্কোয়ার, তাই তো। 4 ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, মানে 4 গুণ 22-এর 7 গুণ 7 গুণ 7। কাটাকুটি করার দরকার নেই, এরকম থাক, পরে লাস্টে কাটাকুটি করে দিই ওখানে, ঠিক আছে। তারপর পরের গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল,
কি 4πr² ফর্মুলা, ফোর পাই r² অর্থাৎ 4 গুণ 22/7 গুণ, এগুলো তো ব্যাসার্ধ দিয়েছিল তো, হ্যাঁ 21 গুণ 21। এবার বলেছে দুজনের অনুপাত। আমি কাটাকুটি করলাম না, এখানে করলে করতে পারো, লাস্টে একেবারে কাটাকুটি করবো, আমি এখানে আর করলাম না, ঠিক আছে। তাহলে লিখি, সুতরাং পূর্বের ও পরের গ্যাস বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কীরকম দাঁড়াচ্ছে, করছি আমি 4 গুণ 22/7 গুণ 7 গুণ 7, ঠিক আছে, ডিভাইডেড বাই অনুপাতে দেখাই 4 গুণ 22/7 গুণ 21 গুণ 21, কাটাকুটি করি, 4 কেটে যাচ্ছে, 22/7 কেটে যাচ্ছে, 7 দিয়ে যদি কাটি এটা 3 × 7 = 21, আচ্ছা এটাকে এরকমভাবে করবো না, হ্যাঁ ঠিক আছে, 3 × 7 = 21 এটা দাঁড়াচ্ছে, এটাও 7 দিয়ে যদি কাটি 3 × 7 = 21 দাঁড়াচ্ছে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 1, আর এখানে কত দাঁড়াচ্ছে দেখো 3 × 3 = 9, তাহলে বেরোলে কত দেখো 1:9, সমগ্র তলের ক্ষেত্রফলে দাঁড়ালো কত 1:9, কি বললাম বুঝতে, একদম সহজ অঙ্ক। তাহলে কত বেরালো 1:9। তোমরা এটাকে এরকমভাবেও করতে পারো, যদি মনে করো এরকমভাবেও করতে পারো, ভাগের মাধ্যমে, কীরকমভাবে, কোনো অসুবিধা নেই, এরকমভাবে করলেও না, 4 গুণ 22/7 গুণ 7 গুণ 7, এরকম একই ব্যাপার, 4 গুণ 22/7 গুণ 14 গুণ 14, 4 কাটা, 22/7 কাটা, 7 দিয়ে 7 দুগুণে, সরি 3 × 7 = 14 কেন 21, তো 21 গুণ 21, 3 × 7 = 21, 7 দিয়ে কাটলে 3 × 7 = 21, দাঁড়ালো কত দেখো 1/9, সুতরাং দাঁড়ালো কত 1:9, একই ব্যাপার, এরকমভাবেও করতে পারো। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা পড়াবো সেটা হলো তোমাদের 6 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127/2.7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। একটি অর্ধগোলক বলেছে কি না, একটি অর্ধগোলক বাটি বলেছে, মানে কিরকম, ধরো অর্ধগোলক মানে এরকম, তাই আছে, এরকম একটা বাটি আছে, ঠিক আছে। বলছে এই বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। ভালো করে দেখো, এই বাটিটা তৈরি করতে কত সেন্টিমিটার পাত লেগেছে, মানে ধরো এই যে সাপোজ ধরো বাটিটা কিন্তু ভেতরে কিছু মানে নিরেট যেহেতু অঙ্গের মধ্যে না বলে, তাহলে মনে করো ভেতরটা পুরো ফাঁপা, উপরটাও কিন্তু খোলা, নিচেরটা ফাঁপা। বাটির উপর কেমন হয়, ভালো করে শোনো, যে কোনো একটা বাটির উপরটা ঢাকা থাকে না, বাটির উপর কেমন হয়, বাটির উপরটা কিন্তু ফাঁপা। এখানে কিন্তু এসব কিছু বলে নেই, তোমাকে এটা বুঝে নিতে হবে। বাটির উপরটা ফাঁপা, মানে বাটির ভেতরটা তো পুরো ফাঁপা, বাটি কেমন, নিচটা উপরটা ফাঁকা আর ভেতরটা পুরো ফাঁকা থাকে, তাই তো। এবার তোমাকে কি বলেছে দেখো, বলেছে যে বাটি তৈরি করতে কতটা পাত লাগে, বাটি তৈরি করতে মানে কি, এই যে পুরো সাইডটুকু, তো তার মানে কি চেয়েছে, এটা পার্শ্বতল দেওয়া আছে, এটা কিন্তু আয়তন ভেবো না তোমরা, কিন্তু তার মানে কি দেওয়া আছে, ভেতরে দেখো সাইডের অংশটুকু দেওয়া আছে, এই যে এই ভেতরটা পুরো তো ফাঁপা, তার মানে এইটা দিয়েছে, মানে কি দিয়েছে বলো তো, শুধুমাত্র পার্শ্বতল দিয়েছে, মানে বক্রতল দিয়েছে, ঠিক আছে। এটা কিছু দিয়ে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে। বাটি তৈরি করতে মানে বাটিটা তো পাতলা, এই জিনিসটা উপরের এই জিনিসটা করে খালি করে, এই যে এই জিনিসটা, ঠিক আছে। এই ভেতরটা কিন্তু পুরো ফাঁপা, তার মানে ভেতরটা যদি বলতো নিরেট এতটা বাটিলে, তাহলে বলে দিত, তার মানে কি আয়তন চেয়েতো, ঠিক আছে। প্রথম কথা এখানে বর্গসেমি বলে দিচ্ছে বলে তোমরা বুঝতে পারছো, কাছে যদি তার বর্গসেমি বললো না, তার মানে এমনি বুঝো, যদি নিরেট বলতো তার মানে পুরো সলিড, পুরো বাটিটা পুরো উপর টুপর সব ঢাকা, পুরো নিচটা দিয়ে করা, ঠিক আছে। কিন্তু বাটি মানে নিচটা ফাঁকা, মানে উপরটা ফাঁপা, নিচটা পুরো, ভেতরটা পুরো ফাঁপা, তার মানে বাইরের অংশটুকু শুধু তৈরি করেছে, মানে জাস্ট পাতলা চাদরের মতন যে জিনিসটা সেটাই তৈরি করেছে। তাহলে এটা কি দেওয়া আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই তো। তাহলে অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাই জন্য অঙ্কের মধ্যে দেখো ব্যাস বা ব্যাসার্ধ দেয়নি।
ব্যাস বা ব্যাসার্ধ কিছুই দেয় না, তাহলে আমাকে বের করে নিতে হবে। তাহলে কি করব, যখনই অঙ্কের মধ্যে কিছু দেওয়া থাকবে না, অঙ্কের মধ্যে একটা উত্তর দেওয়া থাকবে। কি উত্তর দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কি করব, আমি আমার অনুযায়ী ব্যাসার্ধ ধরে বক্রতলের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, দিয়ে তাদের সাথে শর্তানুসারে করব। তাহলে বের করি। প্রথমে যে কি দেওয়া আছে ধরি, প্রথমে ধরে নিলাম বাটির ব্যাসার্ধ, কত, বাটির ব্যাসার্ধ কত, ধরে নিলাম তো, আর কিসে হবে, এটা সেমিতে হবে। ঠিক আছে, তাহলে আমি আমার অনুযায়ী বের করি। ভালো করে দেখো, এটা কিন্তু বলে দিয়েছে অর্ধগোলক, এটা কিন্তু বলে দিয়েছে তোমার অর্ধগোলক, তাই তো। অর্ধগোলকের বক্রতলায়, অগ্রগোলকের দুটো তল হয় আমি বলে দিয়েছিলাম, একটা হলো পার্শ্বতল, একটা হলো সমতল। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 2πr²। ফর্মুলা কিন্তু চেঞ্জ হয়ে গেল, খেয়াল রাখো। অর্ধগোলকের, সুতরাং অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি 2πr², মানে কি 2 গুণ 22/7 গুণ r² দেয়া নেই, কত বেরালো, এত বর্গ সেমি। আমার অনুযায়ী এটা কিন্তু বেরালো, এটা আমার অনুযায়ী বেরালো। ঠিক আছে, আমার অনুযায়ী সব বক্রতলের ক্ষেত্রফল কত বেরোলো, এইটা। ওদের অনুযায়ী বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া ছিল, ওদের অনুযায়ী দেওয়া আছে দেখো 127.27.2/7 বর্গ সেমি, তাই তো। আমি লিখতে ভুলে গেছি, লিখে নিচ্ছি দাঁড়া এখানে। আচ্ছা ঠিক আছে, আমি শর্তানুসারে করছি ডাইরেক্ট। প্রথমে লিখে নিতে হতো উপরে, শর্তানুসারে তোমরা উপরে লিখে নেবে। হ্যাঁ, অর্ধগোলকের সমগ্রতলের এই বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 127.2/7, এটা লিখে নেবে, আমি লিখতে ভুলে গেছি। তো যাই হোক, তাহলে এই আমার অনুযায়ী উত্তর এটা, ওদের অনুযায়ী দিয়েছে কত, 127.2/7। তাহলে আমার অনুযায়ী উত্তরটা লিখি আগে, 2 গুণ 22/7 গুণ r²। ওদের অনুযায়ী কত, 127.2/7, তাই তো। আগে ভাঙি, আগে 2, এটাকে ওদিক নিয়ে চলে যাই, একেবারে এদিক নিয়ে যাই, আবার ভেঙেও দিই একসাথে। আচ্ছা থাক, ভাঙবো না, আগে ভেঙে নিই, তারপরে নাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের। r², 127কে কত হচ্ছে দেখি, এটাকে করলে 127 গুণ 7, 7 7 49 9, হাতে রইল 4, 7 গুণ 14 আর 4 18 8, হাতে রইল 1, 7 7 আর 1 8, 889। তার সাথে 2 যোগ করি, তার সাথে 2 যোগ করলে কত হয়, 891 হয়, তাই তো। তাহলে হলো কত, 891/7, 891/7। ঠিক আছে, তাহলে এই সবগুলো ওদিকে চলে যাবে, তাহলে ওদিকে চলে গেলে কত হচ্ছে, 891/7 ইন্টু 1/2 গুণ 7/22 হলো 7, 7 কাটা। ঠিক আছে, 2 দিয়ে তো যাবে না, তাহলে 11 দিয়ে যাবে, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটলে 8 11 88, 11কে 11। ঠিক আছে, এবার আমি স্কোয়ারটাকে ওদিক তুলে দিলে এটা √ওভারের মধ্যে ঢুকে যাবে। উপরে কত পড়ে রয়েছে দেখো, 81, আর নিচে কত পড়ে রয়েছে দেখো, 2 গুণ 2 4। আমি করছি না, আমি 2 গুণ 2 রেখে দিচ্ছি। ঠিক আছে, 81কে ভাঙছি। 81কে ভাঙলে কীরকম হয়, ভেঙে দেখিয়ে দিই তোমাদেরকে। 81কে যদি ভাঙি, 3 দিয়ে 3 27 81, 3 দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 3কে 9, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, নিচে হচ্ছে 2 গুণ 2। তাহলে r = কত দাঁড়াচ্ছে, দুটো 3 থেকে দুটো 3 আসছে বেরিয়ে, /2 = কত দাঁড়াচ্ছে, এখানটায় লিখছি আমি, r = দাঁড়াচ্ছে 3 3 হ্যাঁ, দুটো 2 থেকে একটা 3 3কে 9/2। তাহলে ব্যাসার্ধ কত হলো দেখো, তাহলে ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধ কত বেরালো, 9/2। আমার কি ব্যাসার্ধ অ্যান্সার চেয়েছে, আমার চেয়েছে দেখো, কি চেয়েছে, ব্যাস চেয়েছে। কি চেয়েছে, ব্যাস। তাহলে ব্যাস মানে ডবল হবে, তাহলে ব্যাস = 2 দিয়ে গুণ করতে হবে, গুণ 2,
তাহলে 2 2 কেটে গেল, অ্যান্সার কত দাঁড়ালো 9 সেমি। অর্থাৎ ব্যাস দাঁড়ালো কত 9 সেমি। কত দাঁড়ালো ব্যাস দাঁড়ালো কত দেখো 9 সেমি। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে ভালো করে দেখো। বলছে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ, দেখো নিরেট বলে দিয়েছে, তার মানে পুরো সলিড। এটা ধরো দিয়েছে পুরোপুরি সলিড দিয়েছে, মানে ভিতরের অংশটা ফাঁপা নয় কিন্তু। বলছে দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, এই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা লেগেছে তা হিসাব করে লিখি, এবং এই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত। তাহলে বলেছে দেখো একটা নিরেট লোহার গোলক, এই যে নিরেট লোহার গোলক, ধরো এরকম একটা গোলক আছে, এরকম যে একটা গোলক আছে, ধরো এরকম একটা গোলক আছে, ঠিক আছে। এই গোলকটা কিন্তু পুরো সলিড, মানে ভেতরটা কিন্তু ফাঁপা নয়, পুরো সলিড একদম, ঠিক আছে। ভেতরে যে গোলকটা পুরো, মানে ধরো এই যে গোলকটা, এই গোলকটা পুরো সলিড, ভেতরটা কোনো ফাঁপা নেই, পুরোটাই লোহার একদম, ঠিক আছে। এরকম ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত 2.1, এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত 2.1, মানে এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত 2.1। এবার তোমাকে কি বের করতে বলেছে, একদম সহজ, কত গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা লেগেছে, মানে আয়তন বের করতে বলেছে। আর এটা কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল, একদম সহজ অঙ্ক দিয়েছে। তাহলে আমি করি, তাহলে প্রথমেই লিখে দিই লোহার গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। লোহার গোলকের ব্যাসার্ধ, লোহার গোলকের ব্যাসার্ধ কত দেয়া আছে, লোহার গোলকের ব্যাসার্ধ 2.1 কি সেমি। খুব সহজ অঙ্ক দিয়েছে, একদম কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, খুব সহজ চ্যাপ্টার এটা। তাহলে সুতরাং লোহার গোলকের আয়তন, ঘন সেমি দিয়েছে মানে আয়তন বের করতে বলেছে। আয়তনের ফর্মুলা 4/3, এটা কিন্তু গোলক মানে বলে নি অর্ধ গোলক, তাহলে মানে এই বড় গোলক 4/3 পাই আর কিউব। তাহলে কত হচ্ছে 4/3 পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর কিউব, মানে 2.1 গুণ 2.1 গুণ 2.1, পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, 3 দিয়ে কাটি, 3 7 21, 7 7 কেটে দিই। আর কিচ্ছু কাটাকুটি করবো না, কাটাকুটি করলে নিচে শূন্যগুলো রাখলে কি হলো তো সুবিধা হবে, কাটাকুটি যদি আমরা করি না অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে। এবং নিচে এমন একটা সংখ্যা আসবে 2 অথবা 5 আসবে, তাতে ভাগ করতে অনেক সময় যাবে। শূন্য থাকলে কি হয় সুবিধা হয়, পরপর মানে যে কটা শূন্য দেবে সে কটার পর পয়েন্ট। এবার আমি এটাকে গুণ করি, দেখি গুণ করে কত হচ্ছে। নিচে তো হচ্ছে, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 10 10 1 2 3, 1000 হচ্ছে। উপরে কত হচ্ছে আমি গুণ করে দেখি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88। কত হলো এখানে 88 হচ্ছে। এই দুটোকে গুণ করছি, হ্যাঁ এই দুটোকে গুণ করে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88। আর 21কে 7 দিয়ে গুণ করলে 7 1কে 7, 7 দুগুণে না একটা করেই গুণ করি, 88 তো, হ্যাঁ 7 দিয়ে গুণ করি প্রথমে, 7 8 56 6, 7 8 56 6, ও 7 তো কেটে গেছে, সরি, 7 দিয়ে কেন গুণ করছি। তাহলে 4 22 88, 21 দিয়ে গুণ করি, আমি খেয়াল করিনি এটা, 21 দিয়ে। 8 1কে 8, হাতে রইল, হাতে কিছু নেই, 8 1কে 8, 8 1কে 8, কিচ্ছু হাতের মধ্যে নেই। তাহলে 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17, 8 8 6 14 4, 8 6 14 4, 7 আর 1 8 1, তাই তো। তারপর আবার কত আছে আর একটা, তাহলে আর একটা 21 আছে, তাহলে 21 দিয়ে গুণ করি। তাহলে 8 1কে 8, 4 1কে 4, 8 1 গুণ 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8 আর 1 9, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 2 1কে 2 আর 1 3, কত দাঁড়াচ্ছে 8 8 6 6 4 10 0, 10 0, 6 4 10, 8 8 17, 17 আর 1 18, 8, হাতে রইল 1, 6 1 7 আর 1 8, হাতে কিছু নেই 3।
তাহলে কত হলো দেখো, 38,808। ঠিক আছে, আমি পাশে লিখছি, তোমরা কিন্তু নিচে লিখবে। তাহলে দেখো 1 2 3, তিনটের পর পয়েন্ট বসবে, একদম সহজ হয়ে গেল। দেখো পয়েন্ট করার পর বসবে। দেখো এই যে গুণটা থাকলে সুবিধা কত, দেখো শূন্য থাকলে এখানে আমরা ভাগ করতে হচ্ছে। দেখো 1 2 3, তিনটের পর পয়েন্ট বসবে, 1 2 3, তিনটের পর পয়েন্ট বসবে। এত ঘন সেমি, ঘন সেমি, এত ঘন সেমি, এত ঘন সেমি। ঠিক আছে, এরপরে কি বলেছে না, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করি। তাহলে আবার লিখি, সুতরাং লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল, লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, গোলকের বক্রতল বা সমগ্রতল একটাই হয়। তাহলে কি হচ্ছে 4πr², মানে 4πr², তাই তো? তার মানে কত হচ্ছে 4 গুণ 22/7 গুণ আর মানে কত 2.1 গুণ 2.1, পয়েন্টটাকে তুলি 10, 7 দিয়ে কাটাকুটি করি, 3 7 21। ঠিক আছে, আর কাটাকুটি করবো না, ভাগ করতে সুবিধা হবে তাই জন্যে। তাহলে 10 10 100। তাহলে কত হচ্ছে, এবার আমি গুণ করি, 4 2 8, 88, 88 সাথে 21 গুণ করেছিলাম, এটা বেরিয়েছিল। 88 21 গুণ করে এটা বেরিয়েছিল। ঠিক আছে, এবার এটা মুছে দিই, তাহলে গুণটা শুধু আর করতে লাগবে না। দেখো এই যে 4 2 8 88 হয়েছিল, আর এই যে 21 দিয়ে তো গুণ করে দিয়েছি, করে হয়েছে এটা। এবার এর সাথে 3 গুণ করলেই হয়ে যাচ্ছে, 3 গুণ করে দিই, 3 8 24 4, 3 8 24 4, হাতে রইল 2, 3 4 3 4 12, আর 2 14 4, হাতে রইল 1, 3 8 24 আর 1 25, হাতে রইল 2, 3 1 3, 3 আর 2 5, 5 5 4 4, মানে 5544। কত হচ্ছে 5544। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, দুটোর পর পয়েন্ট, তার মানে দুটোর পর পয়েন্ট পিছন দিক দিয়ে 1 2, দুটোর পর পয়েন্ট বসে গেল। এত বর্গ সেমি, এত বর্গ সেমি কত বেরোল দেখো, 55.44 বর্গ সেমি। একদম সহজ অঙ্ক দিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে তোমাদের আমি গোলক শুরু করলাম, তোমাদের যে কোষে দেখি 12 গোলক শুরু করলাম, এবং সেখান থেকে গোলকটাকে বুঝিয়ে সেখান থেকে তোমাদের আমি তোমার টোটাল 7টা অঙ্ক করে দিলাম। তো এই 7টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।